চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 13 যে পরিবার আছে সেই পরিবারের মৌলগুলোর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ভৌত ধর্ম নিয়ে কথা বলেছি। রাসায়নিক ধর্ম বলতে এই সমস্ত মৌলের সাথে বাতাসের অক্সিজেনের বিক্রিয়া, নাইট্রোজেনের বিক্রিয়া, এদের অক্সাইড হাইড্রোক্সাইডের ধর্ম, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া এবং হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন যৌগগুলো ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এদের রাসায়নিক ধর্মের একটু ট্রেন্ডটা দেখে নিই যে এরা রাসায়নিকভাবে সমযোজী যৌগ গঠন করে। মনে রাখবে গ্রুপ 13তে যে মৌলগুলো আছে এরা কিন্তু +3 জারণ স্তরে সমযোজী যৌগ গঠন করে। আর সমযোজী যৌগ গঠন করার কারণ এদের আকার ছোট, কেন্দ্রে চার্জ বেশি আর 3টি আইপির মান উচ্চ। কিন্তু এই সমযোজী যৌগ হেলিয়াম গঠন করে না। ফলে ছোট্ট তথ্যটা আমরা মনে রাখার চেষ্টা করব। গ্রুপ 13 মৌলগুলি কি +3 জারণ স্তরে সমযোজী যৌগ গঠন করে। মনে রাখবে +3 স্তরে সমযোজী যৌগ গঠন করে। তবে এক্ষেত্রে মনে রাখবে থেলিয়াম ছাড়া। থেলিয়াম কিন্তু সমযোজী যৌগ গঠন করে না, আয়নীয় যৌগ গঠন করে। এবং এই সমযোজী যৌগ গঠন করার কারণ হিসাবে মনে রাখবে এদের আকার ছোট, এদের চার্জ বেশি আর 3টি আইপির সমষ্টি উচ্চ। এই সমস্ত কারণের জন্য এরা সমযোজী যৌগ গঠন করে আয়নীয় যৌগের পরিবর্তে। তবে এদের মধ্যে থেলিয়াম কিন্তু আয়নীয় যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে না। মনে থাকবে? তাহলে মনে রাখবে গ্রুপ 13তে যে মৌলগুলো আছে এরা যে বিভিন্ন যৌগ তৈরি করে, রাসায়নিক যৌগগুলো তৈরি করে, সেই রাসায়নিক ধর্মের সাহায্যে সেই রাসায়নিক যৌগের গঠন যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে ট্রেন্ড যেটা দেখতে পাবো এরা সাধারণত +3 জারণ স্তরে সমযোজী যৌগ গঠন করে। আর এই সমযোজী যৌগ গঠন করার কারণ হলো এদের আকার ছোট, চার্জ বেশি এবং 3টি আইপির সমষ্টি খুব উচ্চ। বোঝা গেছে? অর্থাৎ +3 আয়ন তৈরি করার জন্য যথেষ্ট শক্তি দরকার হয়, যেটা রাসায়নিক বিক্রিয়া সাধারণত পাওয়া যায় না। এবার আমরা দেখব বাতাসের সাথে এদের বিক্রিয়া কীরকম যৌগ তৈরি হয়। বাতাসের সঙ্গে বিক্রিয়া, বাতাসের বা বায়ুর সঙ্গে বিক্রিয়া। তো এই যৌগগুলো যে আছে মনে রাখবে বায়ুর অক্সিজেনের সঙ্গে, বায়ুর O2-র সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে, ট্রাইঅক্সাইড। ট্রাইঅক্সাইড গঠন করে। ফলে গ্রুপ 13 মৌলগুলো বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং ট্রাইঅক্সাইড গঠন করে। যেমন উদাহরণ যদি দেওয়া যায়, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, এই ট্রাইঅক্সাইড গঠন করে। এটা যদি ব্যালেন্স করা হয় 4, 2, বোঝা গেছে? বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই গ্রুপ 13 মৌলগুলো অক্সাইড গঠন করে। মনে থাকবে তো? এছাড়া মনে রাখবে এদের রাসায়নিক সক্রিয়তা, বাতাসের প্রতি রাসায়নিক সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা এই বোরন থেকে থেলিয়াম হ্রাস পায়। রাসায়নিক সক্রিয়তা বোরন থেকে থেলিয়াম যত উপর থেকে নিচে নামবো ততই কিন্তু বৃদ্ধি পাবে। বোঝা গেছে? কীরকম বৃদ্ধি পায়? যেমন যদি দেখো বোরন কেলাসিত অবস্থায়, বোরন কেলাসিত অবস্থায় নিষ্ক্রিয়। অ্যালুমিনিয়াম শুষ্ক বাতাসে বিক্রিয়া করে না, শুষ্ক বায়ুতে বিক্রিয়া করে না এবং আর্দ্র বায়ুতে মলিন হয়। বোঝা গেছে? আমরা যদি বাতাসে রেখে দিই তাহলে দেখবো এরা বাতাসের
বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করার সক্রিয়তা উপর থেকে নিচে ধীরে ধীরে বৃদ্ধি পায়। যেমন সবার উপরে বোরন রাসায়নিকভাবে কম সক্রিয়, এতটাই কম সক্রিয় যে কেলাসিত অবস্থায় এটা নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। অন্যদিকে অ্যালুমিনিয়াম শুষ্ক বাতাসের সঙ্গে বিক্রিয়াই করে না, কিন্তু আর্দ্র বাতাসের সঙ্গে বিক্রিয়া করে মলিন হয়। কারণ কি বলতে হবে, কেন মলিন হয়? কারণ অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে, অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে, আর তার জন্য মলিন হয়। বোঝা গেছে? পাতলা আস্তরণ পড়ে। এই হলো এদের রাসায়নিক সক্রিয়তার ট্রেন্ড। মনে রাখবে, বোরন থেকে থ্যালিয়াম রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধি পায়। বোঝা গেছে? আমরা যদি পরের দেখি যে বোরন এবং অ্যালুমিনিয়াম চূর্ণকে যদি বায়ুতে পুড়ানো যায় তাহলে এরা বিক্রিয়া করে অক্সাইড গঠন করে। পরের তথ্য মনে রাখবে, বোরন ও অ্যালুমিনিয়াম চূর্ণ বায়ুতে পোড়ালে অক্সাইড গঠন করে, অক্সাইড গঠন করে। যেমন বোরনের ক্ষেত্রে যদি দেখি, বোরন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বোরন ট্রাইঅক্সাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। এরা বাতাসে পোড়ালে এদের চূর্ণকে যদি বাতাসে পোড়ানো যায় পাউডারকে, তাহলে এরা কিন্তু বিক্রিয়া করবে এবং অক্সাইড গঠন করে। বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে, আরেকটা তথ্য মনে রাখবে, বোরন আর অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, বাতাসের নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাইট গঠন করে, নাইট্রাইট, নাইট্রাইট গঠন করে। যেমন বোরন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বোরন নাইট্রাইট গঠন করে, যেমন অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রাইট গঠন করে। তাহলে মনে রাখবে তথ্যটা, বোরন অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় কিন্তু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এরা নাইট্রাইট গঠন করে। এই কথা বোঝা গেছে? এবং বোরন আর অ্যালুমিনিয়াম চূর্ণ বায়ুতে পোড়ালে অক্সাইড তৈরি করে। তবে মনে রাখবে, অন্যান্যগুলো যে বাকি যে সদস্য, অন্যান্যরা নাইট্রাইট গঠন করে না, নাইট্রাইট গঠন করে না। এই হলো বাতাসের নাইট্রোজেনের সঙ্গে কে কে বিক্রিয়া করে এবং কারা বিক্রিয়া করে না, এবং চূর্ণ অবস্থায় কারা বিক্রিয়া করে। ফলে গ্রুপ 13 মৌলগুলোর বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, বায়ুর নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এরকম প্রবণতা আমরা লক্ষ্য করি। একমাত্র বোরন আর অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট গঠন করে উচ্চ উষ্ণতায়। অন্যান্য সদস্যগুলো কিন্তু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। এবং বোরন আর অ্যালুমিনিয়াম চূর্ণকে যদি বায়ুতে পুড়ানো যায়, তারা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং অক্সাইড গঠন করে। সেই সঙ্গে একটা তথ্য মনে রাখবে, বোরন নাইট্রাইট কি? বোরন নাইট্রাইট, এই বোরন নাইট্রাইট যে আছে, বোরন নাইট্রাইট মনে থাকবে, বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট বলা হয়, অজৈব গ্রাফাইট। বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট বলা হয়। কারণ বোরন নাইট্রাইটের অজৈব গ্রাফাইট বলার কারণ হলো এর গঠন গ্রাফাইটের মতো, গঠন গ্রাফাইটের মতো, এটা পিচ্ছিল। ঠিক আছে? আর কি স্তরগুলি গ্রাফাইটের মতো একটির উপর আরেকটি, মনে থাকবে, একটির উপর অন্যটি সাজানো থাকে। এর জন্য একে অজৈব গ্রাফাইট বলা হয়। আমরা যদি ছবিটা দেখি তাহলে ছবিটা এরকম অল্টারনেট করে বোরন নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন এইভাবে থাকে। বোরন মানে বোরন নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন, তারপরে বোরন এইভাবে সাজানো থাকে অল্টারনেট করে। ঠিক আছে? এবং এদের মধ্যে এরকম বন্ধন থাকে এইভাবে।
পরপর ইউনিটগুলো জোড়া লেগে একটার পর একটা স্তরে স্তরে সাজানো থাকে, ঠিক যেমন গ্রাফাইটে স্তরগুলো সাজানো থাকে। এবং গ্রাফাইটের মতন পিচ্ছিল, গ্রাফাইটের মতন গঠনযুক্ত, সেজন্য বোরন নাইট্রেটকে আমরা অজৈব গ্রাফাইট বলে থাকি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে, বলো তো এই গ্যালিয়ামের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে কি উৎপন্ন হবে? অক্সাইড ও হাইড্রোক্সাইডের আম্লিক ও ক্ষারীয় ধর্ম। গ্রুপ 13 যে মৌলগুলো আছে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে অক্সাইডগুলো তৈরি করলো, আর এদের দ্বারা গঠিত হাইড্রোক্সাইড, এদের আম্লিক আর ক্ষার ধর্মের ট্রেন্ড তথা প্রবণতাটা নিয়ে আমরা একটা ধারণা তৈরি করব। তো আমরা যদি এদের অক্সাইডগুলোর ক্ষেত্রে দেখি, প্রথম তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব যে এদের অক্সাইডগুলো, এদের দ্বারা গঠিত যে অক্সাইড, সেই অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। অক্সাইডগুলি জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার গঠন করে। যেমন আমরা যদি দেখি বোরন ট্রাইঅক্সাইড, এটা জলের সঙ্গে বিক্রিয়া করে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে বোরন হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আমরা যদি অন্য একটা উদাহরণ নিই, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। অ্যালুমিনিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। সুতরাং গ্রুপ 13 মৌলগুলো যে আছে, এই গ্রুপ 13 মৌলগুলোর অক্সাইডগুলি হাইড্রোজেনের জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করে। বোঝা গেছে? আমরা যদি 2 নম্বর তথ্য মনে রাখার চেষ্টা করি, অক্সাইড এবং হাইড্রোক্সাইড, মনে রাখবে যে অক্সাইড এবং হাইড্রোক্সাইডের আম্লিক আর ক্ষার ধর্ম, অক্সাইড ও হাইড্রোক্সাইডগুলির, আমরা যে বিভিন্ন রকম অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো যে তৈরি করে, সেই অক্সাইড আর হাইড্রোক্সাইডের আমরা যদি দেখি, এরা যে বিভিন্ন অক্সাইডগুলো তৈরি করে, যেমন B2O3, Al2O3, গ্যালিয়াম ট্রাইঅক্সাইড, এই ধরনের অক্সাইডগুলো যে বিভিন্ন ধর্মগুলো যদি আমরা তুলনা করতে চাই, তাহলে দেখব গ্রুপের উপর থেকে নিচে যদি নামা যায়, তাহলে এই যে সমস্ত অক্সাইড ও হাইড্রোক্সাইড যে আছে, অক্সাইড আর হাইড্রোক্সাইডের আম্লিক ধর্ম উপর থেকে নিচ, মনে রাখবে আম্লিক ধর্ম উপর থেকে নিচ হ্রাস পায় ও ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়। এই ট্রেন্ডটা আমরা লক্ষ্য করি। ফলে গ্রুপ 13 মৌলগুলো দ্বারা গঠিত যে অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো আছে, এই সমস্ত অক্সাইড এবং হাইড্রোক্সাইডের আম্লিক আর ক্ষার ধর্ম উপর থেকে নিচে ধীরে ধীরে আম্লিক ধর্ম হ্রাস পায় আর ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। বোঝা গেছে নিশ্চয়ই? এবার আমরা বোরনের অক্সাইডের ক্ষেত্রে যদি মনে রাখার চেষ্টা করি, যেমন B2O3, মনে হবে কথাটা, বোরন হাইড্রোক্সাইড, এরা কিন্তু মৃদু আম্লিক এবং এরা কি করে? এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, মনে থাকবে। তাহলে প্রথম মৌল উপর থেকে নিচে আম্লিক ধর্ম হ্রাস পায়, ট্রেন্ডটা আমরা দেখব। বোরন প্রথম সদস্য, যার অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো মৃদু আম্লিক এবং এরা কি করে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। যেমন বোরন ট্রাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বোরেট তৈরি করে। এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে। বোঝা গেছে? এই বিক্রিয়াটা প্রমাণ করে যে বোরনের অক্সাইড হলো মৃদু আম্লিক, কারণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেছে? আমরা যদি পরের অক্সাইডগুলোর কথা দেখি, যেমন অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম, এর অক্সাইড আর হাইড্রোক্সাইড, পরের সদস্য অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, এদের অক্সাইড ও হাইড্রোক্সাইডগুলো যে আছে, এদের অক্সাইড আর হাইড্রোক্সাইড উভধর্মী, মনে রাখবে উভধর্মী। পরের সদস্য যদি দেখি কি হবে বলো তো, ইন্ডিয়াম আর থেলিয়ামের ক্ষেত্রে তাহলে কি হওয়া উচিত? পরের যদি আমরা দেখি তাহলে দেখব ইন্ডিয়াম আর থেলিয়াম, এদের অক্সাইড ও হাইড্রোক্সাইডগুলো ক্ষারীয়।
ক্ষারীয় প্রকৃতির। সুতরাং উপর থেকে নিচে যদি আমরা ক্রমশ নামি তাহলে দেখব আম্লিক ধর্ম হ্রাস পায় এবং ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। এবং উদাহরণ দিয়ে আমরা দেখেছি বরনের যে হাইড্রোক্সাইডগুলো আছে, অক্সাইডগুলো আছে, এরা কিন্তু কি করে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। অন্যদিকে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের অক্সাইড আর হাইড্রোক্সাইড উভধর্মী, আর ইন্ডিয়াম আর থেলিয়ামের অক্সাইড আর হাইড্রোক্সাইডগুলো ক্ষারধর্মী। বোঝা গেছে? উপর থেকে নিচে নামলে কিন্তু কি হয়, আম্লিক ধর্ম হ্রাস পায়, ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। কিন্তু কেন বলো তো এই ট্রেন্ডটা কেন হয়? কেন উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম হ্রাস পায় আর ক্ষার ধর্ম বৃদ্ধি পায় বলতে পারবে? কিভাবে বলো তো? এর কারণটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, কেন এই ঘটনাটা ঘটে। কারণ উপর থেকে নিচে নামলে মৌলের আইপি হ্রাস পায়, আয়নায়ন বিভব হ্রাস পায়। বোঝা গেছে? আয়নায়ন বিভব হ্রাস পাওয়ার ফলে যে মৌলের সাথে যে OH বন্ধন, এই বন্ধন কিন্তু কি হয়, এই বন্ধন দুর্বল হয়, বন্ধন দুর্বল হয়। বোঝা গেছে? আর বন্ধন দুর্বল হওয়ার ফলে কি হয়, OH এর গাঢ়ত্ব, মনে রাখবে OH এর কী হবে, OH এর গাঢ়ত্ব ক্রমশ বৃদ্ধি পায়, ক্রমশ বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। যত উপর থেকে নিচে নামবো তত আইপি হ্রাস পায়, ফলে এই বন্ধনটা দুর্বল হয়, ফলে সহজে বন্ধন ভেঙে গিয়ে OH আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। আর OH এর গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে ক্ষার ধর্ম তত বৃদ্ধি পায়। এই জন্য উপর থেকে নিচে নামলে এই হাইড্রোক্সাইড বা অক্সাইডগুলোর ক্ষার ধর্ম বৃদ্ধি পায়, কারণ আইপি হ্রাস পায়, এই বন্ধনটা দুর্বল হয়, বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। ফলে যত উপর থেকে নিচে নামবো তত OH আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, আর OH আয়নের গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে ক্ষার ধর্ম তত বৃদ্ধি পায়। ফলে উপর থেকে নিচে নামলে গ্রুপ 13 মৌলগুলো দ্বারা গঠিত অক্সাইড এবং হাইড্রোক্সাইডের আম্লিক ধর্ম হ্রাস পায় আর ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। এর মধ্যে মনে রাখবে আর একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, যেমন থেলিয়াম কিন্তু দু ধরনের হাইড্রোক্সাইড গঠন করে। থেলিয়াম দু ধরনের হাইড্রোক্সাইড গঠন করে, একটা হলো থেলিক, আর একটা হলো থেলাস, আস আর ইক। ফলে থেলিয়াম দু ধরনের হাইড্রোক্সাইড গঠন করে, থেলিক হাইড্রাইড আর থেলাস। অন্যদিকে আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, করান্ডাম বলে একটা তথ্য আছে। করান্ডাম নাম শুনেছ? করান্ডাম কি জিনিস? অ্যালুমিনিয়ামের যে অক্সাইড, অ্যালুমিনা বিভিন্ন রূপে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। ফলে কেলাসাকার অ্যালুমিনার একটি রূপকে, বহু রূপের মধ্যে একটা রূপকে বলা হয় করান্ডাম। মনে থাকবে, অ্যালুমিনিয়ামের যে অ্যালুমিনা আছে এর বিভিন্ন রূপে প্রকৃতির মধ্যে পাওয়া যায়, যার একটা রূপকে বলা হয় করান্ডাম, কেলাসাকার একটা রূপ। এটা অত্যন্ত শক্ত ঘর্ষণকারী, মনে থাকবে কথাটা, অত্যন্ত শক্ত ঘর্ষণকারী, ক্ষয়কারক হিসাবে একে ব্যবহৃত হয়, পালিশের কাজে ক্ষয়কারক হিসাবে ব্যবহৃত হয়। এই হলো করান্ডাম। আর এই হলো অক্সাইড ও হাইড্রোক্সাইডের একটা ট্রেন্ড। গ্রুপ 13 যে মৌলগুলো আছে বরণ পরিবার, তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। কি লক্ষ্য করলাম বলো তো? গ্রুপ 13তে যে মৌলগুলো আছে এদের অক্সাইড এবং অক্সাইডগুলোকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে হাইড্রোক্সাইড তৈরি হয়। অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলোর আম্লিক ধর্ম উপর থেকে নিচে নামলে বরণ থেকে থেলিয়ামের দিকে যত অগ্রসর হব, অক্সাইড আর হাইড্রোক্সাইডগুলোর আম্লিক ধর্ম হ্রাস পায়, ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। আম্লিক ধর্ম হ্রাস পাওয়ার কারণ হলো আয়নায়ন বিভব হ্রাস পায়, MOH বন্ধন বিয়োজন দুর্বল হয়, OH আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, ফলে ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়। এদের মধ্যে বরণের অক্সাইড এবং হাইড্রোক্সাইড মৃদু আম্লিক,
এবং অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের অক্সাইড হাইড্রোক্সাইডগুলো উভধর্মী, আর ইন্ডিয়াম আর থ্যালিয়ামের অক্সাইড হাইড্রোক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির। বরনের অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে। থ্যালিয়াম আবার দু ধরনের হাইড্রোক্সাইড তৈরি করে, থ্যালাস আর থ্যালি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে, বলো তো অ্যালুমিনিয়াম যদি বলা হয় Al2O3, বলো তো এটা আম্লিক না ক্ষারীয় না উভধর্মী? হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, গ্রুপ 13 মৌলগুলো হাইড্রোজেনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে, তবে সহজে করে না, পরোক্ষভাবে করে। ডাইরেক্ট হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না, এবং পরোক্ষভাবে বিক্রিয়া করে এরা MH3 সংকেতযুক্ত হাইড্রাইড তৈরি করে। বিভিন্ন ধরনের যে হাইড্রাইডগুলো তৈরি হয় তারা ভিন্ন ভিন্ন ধর্ম বহন করে। মূলত বরনের হাইড্রাইডগুলো ইম্পর্টেন্ট, এবং বরনের হাইড্রাইডগুলোকে একসঙ্গে আমরা বরেন বলে থাকি। সাধারণত 3 ধরনের বরেন আমাদের জানা আছে, এবং হাইড্রাইড সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আমরা যে সমস্ত তথ্য মনে রাখার চেষ্টা করব সেই তথ্যগুলো আমি ছোট করে লিখে দিচ্ছি। তো মনে রাখবে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার প্রথম যে তথ্যটা মনে রাখবে, MH3 সংকেতযুক্ত হাইড্রাইড গঠন করে। হাইড্রাইড গঠন করে গ্রুপ 13 মৌলগুলো MH3 সংকেতযুক্ত হাইড্রাইড গঠন করে। এদের মধ্যে মনে রাখবে, বরনের যে হাইড্রাইডগুলো আছে, বরনের হাইড্রাইডগুলিকে বরেন বলে, একসঙ্গে বরেন বলা হয়। মনে থাকবে, বরেনের হাইড্রাইডগুলোকে আমরা বরেন বলি, এবং এই বরেন কিন্তু 3 রকম হয়। মনে রাখবে, বরেনগুলি 3 প্রকার হয়। 3 প্রকার হয়, যেমন CnHn+4 সংকেতযুক্ত, যারা এই সংকেতযুক্ত তাদেরকে বলা হয় নিডো বরেন, যেমন ডাইবরেন। আবার আরেক রকম আছে CnHn+3 সংকেতযুক্ত, এদের বলে অ্যারাগনো বরেন। আবার আরেক ধরনের সংকেত আছে CnHn2- সংকেতযুক্ত, এদের বলা হয় ক্লোসো বরেন। এইভাবে বরনকে আমরা 3টা ভাগে ভাগ করি। 3 ধরনের বরনের অস্তিত্ব আমাদের জানা আছে। এদের মধ্যে তাহলে কি দাঁড়ালো, MH3 সংকেতযুক্ত এরা হাইড্রাইড তৈরি করে, ডাইরেক্টলি তৈরি হয় না, ইনডাইরেক্টলি তৈরি হয়। এবং সেই সঙ্গে মনে রাখবে, মূলত বরেনের হাইড্রাইডগুলোকে বরেন বলা হয়, এবং বরেনের হাইড্রাইডগুলোকে আমরা সংকেতের ভিত্তিতে 3টা ভাগে ভাগ করি, যেমন নিডো বরেন, যেমন অ্যারাগনো বরেন, ক্লোসো বরেন। এদের মধ্যে সরলতম বরেন হলো ডাইবরেন। মনে থাকবে, সরলতম বরেনটার নাম হলো ডাইবরেন। ফলে পরের তথ্য মনে রাখার চেষ্টা করবে, সরলতম বরেন হলো ডাইবরেন। এবং ডাইবরেন কিভাবে তৈরি করা হয় বলো তো? ডাইবরেন BF3-র সাথে লিথিয়াম ফ্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে আমরা ডাইবরেন তৈরি করে উত্তপ্ত অবস্থায়। মনে থাকবে কথাটা? ফলে লিথিয়াম ফ্লোরাইডের সাথে BF3-র বিক্রিয়া যদি উত্তপ্ত করা হয়, তাহলে বিক্রিয়ার ফলে ডাইবরেন তৈরি হয়। মনে থাকবে, ফলে ডাইবরেন তৈরি হয়। এইভাবে কিন্তু ডাইবরেন তৈরি করা হয়। লিথিয়াম ফ্লোরাইডের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে পরোক্ষভাবে ডাইবরেন তৈরি করা, এটাই সরলতম বরেন, ডাইবরেন। মনে থাকবে, ডাইবরেন B2H6। এছাড়াও মনে রাখবে, অ্যালুমিনিয়ামের হাইড্রাইড, অ্যালুমিনিয়ামের কিন্তু জটিল
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যালুমিনিয়ামের এটা হলো জটিল হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। মনে থাকবে এটি তীব্র বিজারক হিসাবে ব্যবহৃত হয়। এবং এটা যে তৈরি করা হয় লিথিয়াম হাইড্রাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তৈরি করি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তৈরি হয়, বোঝা গেছে? ফলে লিথিয়াম ফ্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে আমরা কিন্তু এই লিথিয়াম হাইড্রাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে আমরা কিন্তু এটা তৈরি করি, বোঝা গেছে? এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তৈরি করে থাকি। ঠিক আছে, মনে রাখবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডগুলো যে বা এই যে বরনের যে গ্রুপ 13 যে হাইড্রাইডগুলো আছে এই হাইড্রাইডগুলি কিন্তু মনে রাখবে হাইড্রাইডগুলি লুইস অ্যাসিড। হাইড্রাইডগুলি কিন্তু লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। ফলে গ্রুপ 13 মৌলগুলো যে হাইড্রাইডগুলি তৈরি করে সেই হাইড্রাইডগুলি কিন্তু লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে, কারণ এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা অষ্টক অপূর্ণ থাকে, অষ্টক ঘাটতি থাকে। সে কারণে এরা কিন্তু লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। এবং এরা কি করে, এরা কিন্তু লুইস ক্ষারের সঙ্গে যুত যৌগ গঠন করে, যুত যৌগ গঠন করে, বোঝা গেছে? যেমন আমরা যদি দেখি, যেমন অ্যামোনিয়ার সাথে অ্যালুমিনিয়াম হাইড্রাইড যুত যৌগ তৈরি করে। এই হলো একটা ধারণা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় গ্রুপ 13 মৌলগুলো হাইড্রাইড গঠন করে। হাইড্রাইডগুলোর সাধারণ সংকেত হলো MH3। মূলত বরনের হাইড্রাইডগুলোকে আমরা বরেন বলে থাকি, যেটা 3 রকম হতে পারে: নিডোবরেন, অ্যারাকনোবরেন, ক্লোসোবরেন। সরলতম বরনের সরলতম হাইড্রাইড হলো ডাইবরেন, যেটাকে আমরা লিথিয়াম ফ্লোরাইডের সাথে BF3-র বিক্রিয়া লিথিয়াম হাইড্রাইডের সাথে BF3-র বিক্রিয়া ঘটিয়ে তৈরি করতে পারি পরোক্ষভাবে। মনে হবে কথাটা? অন্যদিকে আমরা অ্যালুমিনিয়ামের একটা জটিল হাইড্রাইডের নাম হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তীব্র বিজারক হিসাবে ব্যবহৃত হয়। এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে আমরা লিথিয়াম হাইড্রাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে খুব সহজে তৈরি করতে পারি। মনে রাখবে এটা, ঠিক আছে? হাইড্রাইডগুলি কিন্তু লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে এবং লুইস ক্ষারের সঙ্গে এরা যুত যৌগ গঠন করে। যেমন অ্যামোনিয়ার সাথে অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় যুত যৌগ গঠিত হয়। এই হলো হাইড্রাইড গঠন। তোমরা বলতে পারবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা জারক না বিজারক? এটা কি বলতো? অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া। গ্রুপ 13 মৌলগুলো আদতে কি অ্যাসিড আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে? যদি বিক্রিয়া করে, কোন শর্তে করে বলো তো? আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সব শর্তে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু অ্যাসিড বা ক্ষারের সঙ্গে গ্রুপ 13 মৌলগুলোর বিক্রিয়া সংঘটিত হয় না। বিশেষ বিশেষ শর্তে বিক্রিয়া সংঘটিত হয়। যেমন বরন অজারক অ্যাসিড HCl এর সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু জারক অ্যাসিড যেমন নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম আবার গাঢ় নাইট্রিক অ্যাসিডে নিষ্ক্রিয় হয়ে যায়। আবার এদের মধ্যে কিছু কিছু মৌল ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, সবাই করতে পারে না। ফলে অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে গ্রুপ 13 যে মৌলগুলো আছে এই মৌলগুলোর বিক্রিয়ার বিভিন্ন তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব। আর সেই তথ্যগুলোকেই আমি ছোট করে লিখে দিচ্ছি,
মনে রাখবে অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে গ্রুপ 13 মৌলগুলোর বিক্রিয়ার প্রথম তথ্য মনে রাখবে অজারকের বরণের ক্ষেত্রে যদি আমরা বিচার করি বরণের ক্ষেত্রে মনে রাখবে অজারক অ্যাসিড HCl এর সঙ্গে বিক্রিয়া করে না বরণ কিন্তু অজারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। মনে থাকবে 2 নম্বর তথ্য মনে রাখবে জারক অ্যাসিড H2SO4 ও নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণের সঙ্গে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে, উত্তপ্ত অবস্থায় বোরন বিক্রিয়া করে মনে থাকবে বোরেন ও NO2 উৎপন্ন করে যেমন বোরন প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের মিশ্রণ বিক্রিয়া করে মনে রাখবে বোরেন তৈরি করে NaBO2 প্লাস NO2 এই বোঝা গেছে। ফলে বোরন কিন্তু সব শর্তে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, মনে রাখবে এরা কি করে, এরা কিন্তু এখানে একটু কারেকশন করছি, এরা কি করে বোরিক অ্যাসিড তৈরি করে BO3 প্লাস NO2 উৎপন্ন করে ঠিক আছে। ফলে বোরিক অ্যাসিড উৎপন্ন হয়, বোরিক অ্যাসিড। এ হলো জারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বোরন। আবার মনে থাকবে কথাটা, অন্যান্যগুলো যারা আছে অন্যান্যরা জারক বিজারক উভয় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, জারক বিজারক উভয় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। এই কথা বোঝা গেছে। যেমন অ্যালুমিনিয়াম HCl এর সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেমন অ্যালুমিনিয়াম নাইট্রিক অ্যাসিড বা সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করে আর হাইড্রোজেন উৎপন্ন করে। ফলে বোরন বাদে বাকি যারা আছে তারা কিন্তু জারক বিজারক উভয় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। এক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবে গাঢ় নাইট্রিক, নোটবুক দিয়ে মনে রাখবে গাঢ় NO3-তে অ্যালুমিনিয়াম নিষ্ক্রিয় হয়। কেন হয় বলো তো? কারণ অক্সাইডের পাতলা রক্ষাকারী আস্তরণ পড়ে। বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো বলো তো? যে গ্রুপ 13 মৌলগুলোর অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়ার ট্রেন্ডটা কীরকম, আমরা যেটা দেখলাম সেটা হলো অ্যাসিডের সঙ্গে ট্রেন্ড, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ট্রেন্ডটা কি দেখলাম বলো তো, কি পেলাম? গ্রুপ 13 যে সদস্যগুলো আছে এদের মধ্যে বোরন অজারক অ্যাসিড HCl এর সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু জারক অ্যাসিড সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণের সঙ্গে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে বোরিক অ্যাসিড আর NO2 উৎপন্ন করে। বাকি যে সদস্যগুলো অ্যালুমিনিয়াম থেকে থেলিয়াম পর্যন্ত এরা জারক বিজারক উভয় অ্যাসিডের সঙ্গেই বিক্রিয়া করে। যেমন অ্যালুমিনিয়াম বিজারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, আবার জারক অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে। ঠিক আছে, এদের মধ্যে থেকে মনে রাখবে অ্যালুমিনিয়ামের একটা নোটবুক, গাঢ় নাইট্রিক অ্যাসিডে অ্যালুমিনিয়াম কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। কারণ গাঢ় নাইট্রিক অ্যাসিডে অ্যালুমিনিয়াম দণ্ড ডোবালে অ্যালুমিনিয়াম দণ্ডের উপরে অক্সাইডের একটা পাতলা রক্ষাকারী আস্তরণ পড়ে, ফলে অ্যাসিড আর অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়া সংঘটিত হয় না।
বোঝা গেছে। আমরা এবার ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া দেখি, গ্রুপ 13 মৌলগুলো ক্ষারের সঙ্গে কী ধরনের বিক্রিয়া করে যদি দেখি, তাহলে দেখব বোরন সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে বোরেট আর নাইট্রাইট গঠন করে। অন্য সদস্য অ্যালুমিনিয়ামও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম, কিন্তু ইন্ডিয়াম আর থেলিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। এই হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়ার ট্রেন্ড। মনে রাখবে, ক্ষারের সঙ্গে গ্রুপ 15 মৌলের সদস্যগুলো ক্ষারের সঙ্গে কী ধরনের বিক্রিয়া ঘটায়। তো প্রথমে আমরা যদি বোরনের কথা ভাবি, মনে রাখবে বোরনের কথা যদি ভাবি, তাহলে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম নাইট্রেট এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে, নাইট্রেটের মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। মিশ্রণের সঙ্গে প্রায় 1123 কেলভিনের মতন বা 1127 কেলভিন উষ্ণতায় 27 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া করে, বোঝা গেছে, এবং বোরেন আর নাইট্রাইট তৈরি করে। যেমন বিক্রিয়াটা যদি দেখি, বোরন প্লাস Na2CO3 প্লাস NaNO3 বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম বোরেন, প্লাস সেই সঙ্গে তৈরি করে NaNO2 প্লাস CO2। এই বিক্রিয়াটা বোরন ঘটায়, সোডিয়াম কার্বনেট এবং NaNO3-র সঙ্গে বিক্রিয়া করে। মনে থাকবে তো? ফলে গ্রুপ 13 যে সদস্যগুলো আছে এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তবে বিশেষ বিশেষ শর্তে কিন্তু বিক্রিয়া করে। যেমন বোরেন প্রায় 1127 কেলভিনের কাছাকাছি উষ্ণতায় সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম নাইট্রেট মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে বোরেন আর NaNO3 নাইট্রাইট গঠন করে। অন্যদিকে আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম কি করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। বোঝা গেছে? অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। যেমন ক্ষারের জলীয় দ্রবণের সঙ্গে এরা বিক্রিয়া করে, যেমন অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে এবং একটা জটিল লবণ তৈরি করে, Na+ Al OH4- আর হাইড্রোজেন উৎপন্ন করে। এই হলো ক্ষারের জলীয় দ্রবণের সঙ্গে কিন্তু অ্যালুমিনিয়াম গ্যালিয়াম বিক্রিয়া করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। বাকি সদস্য ইন্ডিয়াম থেলিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে না বলতে পারবে? আমরা তথ্য মনে রাখব যে ইন্ডিয়াম আর থেলিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। এই হলো ক্ষারের সঙ্গে গ্রুপ 13 যে মৌলগুলো আছে তাদের বিক্রিয়ার বিভিন্ন তথ্য। কি পেলাম বলো তো? খুব সহজ কিনা বলো? তাহলে গ্রুপ 13-তে যে সদস্যগুলো আছে এরা ক্ষারের সঙ্গে সব শর্তে বিক্রিয়া করে না। যেমন বেশ কিছু উত্তপ্ত অবস্থায় বোরন বিক্রিয়া করে, প্রায় 1127 কেলভিন অর্থাৎ 1100 কেলভিনের উপরে বোরন সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে। গ্যালিয়াম আর অ্যালুমিনিয়াম ক্ষারের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। শেষ দুটো সদস্য ইন্ডিয়াম আর থেলিয়াম এরা কিন্তু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। বোঝা গেছে? তোমরা তাহলে বলতে পারবে আমরা যে এই জিনিসগুলো পড়লাম এর মধ্যে বলো তো HCl, তোমরা বলো HCl এটা জারক অ্যাসিড না বিজারক অ্যাসিড? বলো তো, এটা জারক অ্যাসিড না বিজারক অ্যাসিড? গ্রুপ 13 মৌলগুলি এই হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে MX3 ট্রাইহ্যালাইডগুলো গঠন করে। এ সমস্ত ট্রাইহ্যালাইড বিভিন্ন ধর্ম বিশিষ্ট, মূলত বোরনের ট্রাইহ্যালাইডগুলো ইম্পর্টেন্ট এবং বোরনের ট্রাইহ্যালাইডের গঠনাকৃতি এবং বন্ধন দৈর্ঘ্য সংক্রান্ত কোশ্চেন বিভিন্ন সময় দেখা যায়। সেই সঙ্গে অ্যালুমিনিয়ামের ট্রাইহ্যালাইড ডাইমার গঠন করে থাকে কেন?
এবং বোরনের ট্রাইহ্যালাইডগুলোর ক্ষার ধর্মের ট্রেন্ড, কেন এরা ক্ষারীয় ধর্ম প্রকাশ করে, লুইস অ্যাসিড হিসাবে এরা আচরণ করে কেন, এই সমস্ত বিষয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। তো বিভিন্ন বিষয়গুলো ছোট করে আমি লিখে দিচ্ছি। প্রথম তথ্য, যেমন এরা MX3 সংকেতযুক্ত ট্রাইহ্যালাইড গঠন করে। যেমন অ্যালুমিনিয়ামের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়, এরকম ট্রাইহ্যালাইডগুলো গঠন করে। এদের ট্রাইহ্যালাইডগুলোর মধ্যে আমরা মূলত বোরনের যে ট্রাইহ্যালাইডগুলো আছে, সেই বোরন ট্রাইহ্যালাইড এদের বিভিন্ন তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করব বোরন ট্রাইহ্যালাইডের। বোঝা গেছে? তো মনে রাখবে, এদের মধ্যে একটা নোটবুক দিয়ে মনে রাখবে যে এই থ্যালিয়াম ট্রাইআয়োডাইড এটা কিন্তু তৈরি হয় না। মনে থাকবে, সবাই ট্রাইহ্যালাইড তৈরি করলো, ট্রাইহ্যালাইড ব্রোমাইড ক্লোরাইড আয়োডাইড তৈরি হলো, থ্যালিয়াম আয়োডাইড কিন্তু ট্রাইআয়োডাইড গঠিত হয় না। বোঝা গেছে? এবার আমরা বোরনের ট্রাইহ্যালাইডগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বোরনের ট্রাইহ্যালাইডগুলোর যেমন BF3 এটা হলো গ্যাসীয় বোরনের ট্রাইহ্যালাইডগুলোর। আবার আমরা যদি BCl3, BBr3 এরা কিন্তু তরল, আর BI3 হলো কঠিন। এই হলো বোরনের যে 4টা হ্যালাইড আছে ট্রাইহ্যালাইড, তাদের ভৌত অবস্থা। বোঝা গেছে? এবার এদের যদি আমরা গঠন দেখি, বোরন ট্রাইহ্যালাইডগুলোর যদি গঠন দেখি, তাহলে কেন্দ্রীয় পরমাণু বোরনের যে বোরনের সংকরায়ন sp2। বোঝা গেছে এই কথাটা? এবং সংকরায়ন sp2 হয়, সেই সঙ্গে এদের গঠনাকৃতি হয় সমতলীয় ত্রিভুজাকৃতি। বোঝা গেছে? ফলে এই হলো বোরনের যে হ্যালাইডগুলো আছে, বোরনের যে ট্রাইহ্যালাইডগুলো, কেন্দ্রীয় পরমাণু বোরনের সংকরায়ন sp2 এবং এদের গঠনাকৃতি হলো সমতলীয় ত্রিভুজাকৃতি। আমরা ওরকম একটা গঠন যদি দেখি, তাহলে দেখবে এরকম গঠনটা আছে, এই x এই হলো এদের সমতুল্য ত্রিভুজাকৃতি গঠনাকৃতি। আমরা যদি সংকরায়নের ধারণা দিয়ে গঠনাকৃতিটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে সেই গঠনাকৃতিটা ঠিক এইরকম হবে। যেমন বোরনের ক্ষেত্রে যদি আমি দেখি, বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, ফলে 2s এ 2টা ইলেকট্রন আছে এবং p-তে কিন্তু একটা ইলেকট্রন আছে। যে মুহূর্তে বোরন বিক্রিয়া করবে, 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাবে। তাহলে 2s থেকে একটা ইলেকট্রন যদি 2p-তে চলে যায়, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, 3টা বিজোড় ইলেকট্রন হলো এবং সংকরায়ন হবে sp2। ফলে 3টা সংকর অরবিটাল তৈরি হবে। এই 3টা সংকর অরবিটাল, একটা বিশুদ্ধ অরবিটাল থেকে গেল। এইভাবে বোরনের ট্রাইহ্যালাইডগুলো গঠিত হওয়ার আগে sp2 সংকরায়ন সংগঠিত হলো এবং 3টা সংকর অরবিটাল তৈরি হলো। বোঝা গেছে? এবার এই 3টা সংকর অরবিটাল যখন 3টা হ্যালোজেনের সাথে যুক্ত হবে, তখন ঠিক গঠনটা এরকম। 3টা অরবিটালকে যদি আমরা দেখাই, তাহলে 3টা অরবিটাল এরকম করে, 3টা সংকর অরবিটাল এরকম করে আছে, আর একটা বিশুদ্ধ অরবিটাল আছে, বিশুদ্ধ অরবিটাল হলো এটা, এবং 3টা সংকর অরবিটালের সাথে 3টা হ্যালোজেন যুক্ত হবে। এই 3টে সংকর অরবিটালের সাথে 3টা হ্যালোজেন যুক্ত হলো। বোঝা গেছে? আর এটা বিশুদ্ধ অবস্থায় পড়ে থাকলো, ফলে বোরনের সাথে এইভাবে কিন্তু হ্যালোজেন যুক্ত হলো, এইভাবে বন্ধন তৈরি হয়, আর এটা বিশুদ্ধ অবস্থায় পড়ে থাকে। এই সমতলীয় ত্রিভুজাকৃতি গঠনাকৃতি আমরা পাই। এভাবে বোরনের হ্যালাইডগুলো তৈরি হয়। বোঝা গেছে? তাহলে আমরা ছোট্ট একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি যে গ্রুপ 13-তে যে সদস্যগুলো আছে, এরা হ্যালোজেনের সঙ্গে কীরকম বিক্রিয়া করে, কী ধরনের যৌগ তৈরি করে, ইত্যাদি বিষয়ে আমরা বিভিন্ন তথ্য মনে রাখার চেষ্টা করছি। তো প্রথম তথ্য হিসাবে আমরা পেলাম, এরা MX3 সংকেতযুক্ত ট্রাইহ্যালাইড গঠন করে। যেমন অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়, তবে
থ্যালিয়াম ট্রাইআইডাইড কিন্তু গঠিত হয় না। এদের মধ্যে ট্রাইহ্যালাইডগুলোর মধ্যে বোরনের ট্রাইহ্যালাইডগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং বোরনের ট্রাইহ্যালাইডগুলোর মধ্যে যেমন BF3 গ্যাসীয়, BCl3 BBr3 তরল, আর Bi3 কঠিন। এবং বোরনের হ্যালাইডগুলো সমযোজী, কারণ বোরনের হ্যালাইডগুলো সমযোজী হওয়ার কারণ, বোরন মনে রাখবে বোরনের হ্যালাইডগুলো কিন্তু সমযোজী, বোরনের ট্রাইহ্যালাইডগুলো যে আছে এরা সমযোজী। তো এরা সমযোজী হওয়ার কারণ কি বলো তো? সমযোজী হওয়ার কারণ হলো বোরনের আকার ছোট, আর কি আইপিউ উচ্চ, আর কি কেন্দ্রে চার্জ বেশি। এই সমস্ত কারণে কিন্তু কি হয়, বোরনের ট্রাইহ্যালাইডগুলো সমযোজী হয়। বোঝা গেছে? তাহলে বোরনের এই পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে বোরনের ট্রাইহ্যালাইডগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই বোরনের ট্রাইহ্যালাইডগুলোর যদি গঠনাকৃতি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে দেখব এরা সমতলীয় ত্রিভুজাকৃতি, এবং কেন্দ্রীয় পরমাণু বোরনের সংকরায়ন sp2। আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছ যে বোরনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p1। যে মুহূর্তে বিক্রিয়া করে 2s থেকে ইলেকট্রন 2pতে যাওয়ার ফলে 3টা বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয়, সংকরায়ন sp2, এবং 3টা সংকর অরবিটাল তৈরি হয়। এই একটা সংকর অরবিটাল sp2, এই একটা সংকর অরবিটাল sp2, এই একটা 3টা হ্যালোজেনের পি অরবিটালের সাথে ওভারল্যাপিংয়ের ফলে 3টা সিগমা বন্ধন তৈরি হলো, আর এই অরবিটালটা ফাঁকা পড়ে থাকলো। ফলে মনে রাখবে বোরনের একটা ফাঁকা পি অরবিটাল পড়ে আছে। এবার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব একটা ঘটনা, বোরনের যে বোরন হ্যালোজেন যে এই বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু প্রকৃত বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়। অর্থাৎ এক্সপেরিমেন্টাল বন্ধন দৈর্ঘ্য থিওরিটিক্যাল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা কম। কেন কম হয় সেটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করার একটু চেষ্টা করব, যে ট্রাইহ্যালাইডের যে বন্ধন দৈর্ঘ্য সেটা প্রকৃত বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা কম হয় কেন, এই বন্ধন দৈর্ঘ্য মনে থাকবে। ফলে পরের তথ্য মনে রাখার চেষ্টা করবে যে Bx বন্ধন দৈর্ঘ্য ছোট হয় কেন বলো তো? কেন ছোট হয়? কারণ এক্ষেত্রে মনে রাখবে, এর কারণ হিসাবে মনে রাখবে, উদাহরণ হিসাবে যদি আমরা BF3 দেখি, বোঝা গেছে? যেমন মনে রাখবে কি, বোরন ও ফ্লোরিনের 2p আকারে প্রায় সমান। বোঝা গেছে? এর ফলে কি হয়, বোরন ফ্লোরিন এর 2p থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে, মনে থাকবে। এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে, এর ফলে কি হয়, এর ফলে বোরন আর ফ্লোরিন দ্বিবন্ধন চরিত্র লাভ করে, আর এর ফলে কি হয়, BF বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। বোঝা গেছে? বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। কথাটা বোঝাতে পারলাম যে কেন বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়? কারণ এদের যে পি অরবিটাল আছে, সেই পি অরবিটাল থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বোরনের এই পি অরবিটালে চলে আসে, এবং পি অরবিটালে আসার ফলে এরা এই রেজোনেন্সের মাধ্যমে কি করে, এইভাবে এটা কিন্তু রেজোনেন্স ঘটে। রেজোনেন্স মনে রাখবে, রেজোনেন্স। ঠিক আছে? কি বললাম? তাহলে এই জায়গাটা মনে রাখবে, বোরন ফ্লোরিনের 2p থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে, এবং BF বন্ধন এই রেজোনেন্সের মাধ্যমে দ্বিবন্ধন চরিত্র লাভ করে। মনে রাখবে, রেজোনেন্সের মাধ্যমে দ্বিবন্ধন চরিত্র লাভ করে। বোঝা গেছে? রেজোনেন্সের মাধ্যমে। তাহলে মোটের উপর কথা যেটা, সেটা হলো ফ্লোরিন। উদাহরণ হিসাবে আমরা যদি BF3-র কথা বিবেচনা করি, BF3-র কথা, তাহলে বোরন এবং ফ্লোরিন এদের 2p অরবিটালগুলোর আকার প্রায় সমান। ফলে ফ্লোরিনের পি অরবিটাল থেকে বোরনের ফাঁকা পি অরবিটালের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় চলে আসে,
রেজোনেন্সের মাধ্যমে। আর এর ফলে বিএফ বন্ধন কি করে, দ্বিবন্ধন চরিত্র লাভ করে, আর তার ফলে বন্ধন দৈর্ঘ্য কিন্তু হ্রাস পায়। এই কথাটা বোঝা গেছে। ফলে প্রকৃত বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল এই বন্ধন দৈর্ঘ্যটা ম্যাচ করে না। থিওরিটিক্যাল বন্ধন দৈর্ঘ্যের তুলনায় এক্সপেরিমেন্টাল বন্ধন দৈর্ঘ্যটা কম হয়। আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করবে যে বোরনের যে ট্রাইহ্যালাইডগুলো আছে, বোরনের ট্রাইহ্যালাইডগুলি কিন্তু এরা কিন্তু লুইস অ্যাসিড। কেন এরা লুইস অ্যাসিড বলো তো? কারণ বোরনের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা বাইরে বা বোরনের কি হয়, অষ্টক অপূর্ণ থাকে, অষ্টক অপূর্ণ থাকে। বুঝা গেছে? বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8-এর কম থাকে, সে কারণে লুইস খাট থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করার এদের একটা প্রবণতা থাকে। পরের তথ্য মনে রাখার চেষ্টা করবে, BF3 থেকে কিন্তু BI3 এদের লুইস অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলো তো? কেন বৃদ্ধি পাবে? কারণ কি? কারণ এক্সের আকার বৃদ্ধি যত পাবে, আকার বৃদ্ধির সঙ্গে রেজোন্যান্স হ্রাস পায়, রেজোন্যান্স ক্রিয়া হ্রাস পায়। বোঝা গেছে? ওই যে পি অরবিটারে ইলেকট্রন নিয়ে নিচ্ছিল রেজোন্যান্সের মাধ্যমে, সেই রেজোন্যান্স ক্রিয়াটা হ্রাস পায়। আর রেজোন্যান্স ক্রিয়া যত হ্রাস পাবে, মনে থাকবে, ফলে রেজোন্যান্স ক্রিয়া হ্রাসের সঙ্গে বোরনের ইলেকট্রন ঘাটতি বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘাটতি বৃদ্ধি পায়। ফলে রেজোন্যান্স ক্রিয়া যত হ্রাস হবে, বোরনের ইলেকট্রন ঘাটতি তত বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন ঘাটতি বৃদ্ধির সঙ্গে কী হবে বলো তো? ইলেকট্রন ঘাটতির সঙ্গে অ্যাসিড ধর্ম বৃদ্ধি পাবে, অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়। এ কারণে ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত যত অগ্রসর হব, এদের আম্লিক ধর্ম তত বৃদ্ধি পাবে। কারণ হ্যালোজেনের আকার বৃদ্ধির সাথে সাথে রেজোন্যান্স ক্রিয়া হ্রাস পাবে। বোঝা গেছে? আর রেজোন্যান্স ক্রিয়া যত হ্রাস পাবে, মনে রাখবে, রেজোন্যান্স ক্রিয়া যত হ্রাস পাবে তত কি হবে? তত কিন্তু ওই বোরনের ইলেকট্রন ঘাটতি দেখা দিবে। ইলেকট্রন ঘাটতি যত বৃদ্ধি পাবে, তার আম্লিক ধর্ম তত বৃদ্ধি পাবে, কারণ অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বাড়তে থাকবে। এজন্য BF3 থেকে BI3 পর্যন্ত লুইস অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়। আমরা আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করব, বোরনের হ্যালাইডগুলো কিন্তু ডাইমার তৈরি করতে পারে না। বোঝা গেছে? ফলে তথ্যটাকে মনে রাখার চেষ্টা করব, বোরনের হ্যালাইড। পরের তথ্য মনে রাখবে যে বোরন হ্যালাইডগুলি ডাইমার গঠন করে না। কেন গঠন করে না বলো তো? ডাইমার কেন গঠন করতে পারে না? কারণ আকারে ছোট বোরন বড় আকারের 4টি এক্সকে স্থান দিতে পারে না। স্থান দিতে পারে না। বোঝা গেছে কথাটা? আকারে যেহেতু বোরনের আকার ছোট, ফলে বড় আকারের 4টা হ্যালোজেনকে কিন্তু বোরন স্থান দিতে পারে না। সে কারণে বোরনের পক্ষে ডাইমার তৈরি করা সম্ভব হয় না। তাহলে কি পেলাম বলো তো? গ্রুপ যে 13তে যে প্রথম সদস্য বোরনের হাইড্রাইডগুলো বেশ ইম্পর্টেন্ট। গঠনাকৃতি সমতুল্য ত্রিকোণীয়, সংকরায়ন sp2। সেই সঙ্গে আমরা দেখলাম এক্সপেরিমেন্টাল BX বন্ধন দৈর্ঘ্য তার থিওরিটিক্যাল মান অপেক্ষা কম হয়, কারণ বোরনের পি অরবিটালের সাথে হ্যালোজেনের পি অরবিটালের নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ে রেজোন্যান্সের মাধ্যমে
এরা কি করে বিএক্স বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। বোঝা গেছে? সেই সঙ্গে আমরা এদের যে আম্লিক ধর্ম যে ট্রেন্ড লুইস অ্যাসিড হিসাবে যে এদের আম্লিক ক্ষমতা দেখলাম হ্যালোজেনের আকার বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, কারণ হ্যালোজেনের আকার যত বৃদ্ধি পাবে তত এরা কিন্তু রেজোনেন্সের ক্রিয়া কম দেখাবে, রেজোনেন্স ক্রিয়া যত কম দেখাবে ইলেকট্রন ঘাটতি তত বাড়বে, আর বরনের ইলেকট্রন ঘাটতি যত বাড়বে বরনের লুইস অ্যাসিড হিসাবে ক্রিয়া তত বাড়তে থাকবে। আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু দেখে নিই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি দেখে নিই তাহলে মনে রাখবে এটা ডাইমার গঠন করে, ডাইমার। কেন? কারণ আকারে বড় অ্যালুমিনিয়াম চারটি বড় আকারের সিএলকে স্থান দিতে পারে। বোঝা গেছে? ফলে এটা কিন্তু ডাইমার তৈরি করে থাকে। এক্ষেত্রে যদি আমরা গঠনটা দেখি তাহলে ঠিক গঠনটা এরকম, এখানে অ্যালুমিনিয়াম, এখানে সিএল, এখানে সিএল, এই হলো এটা অ্যালুমিনিয়াম, এ নিঃসঙ্গে ইলেকট্রন জোড় একে দান করে, আবার আবার নিঃসঙ্গে ইলেকট্রন জোড় একে দান করে, ফলে অষ্টক পূর্ণ হয় এবং ডাইমার তৈরি করে, ফলে অ্যালুমিনিয়াম ডাইমার তৈরি করে। এই বোঝা গেছে? তাহলে এই কথাটাকে আমরা মনে রাখার চেষ্টা করে কী করব, প্রতিটি অ্যালুমিনিয়াম অপর অ্যালুমিনিয়াম এর সিএলের সঙ্গে কি করে অসমযোজী বন্ধন তৈরি করে, বা সিএলের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে অসমযোজী বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে। সেই সঙ্গে মনে রাখার চেষ্টা করবে এটা প্রায় 473 কেলভিনের উপরে বিয়োজিত হয়, ভেঙে যায়, বিয়োজিত হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে। সেই সঙ্গে মনে রাখবে জলে ডাইমার বিয়োজিত হয়, জলে বিয়োজিত হয়। কেন বিয়োজিত হয়? কারণ হাইড্রেশন এনথালপি উচ্চ, বোঝা গেছে? এই হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ছোট্ট একটা আমরা তথ্য মনে রাখার চেষ্টা করব। এই পরিবারের দ্বিতীয় সদস্য অ্যালুমিনিয়াম, বেশ আকারে বড়, ফলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড টেরাহ্যালাইড ডাইমার তৈরি করে থাকে। ডাইমার তৈরি করতে পারার কারণ হলো অ্যালুমিনিয়ামের আকার বড়, ফলে বড় আকারের 4টা সিএলকে সে স্থান দিতে পারে। এবং কিভাবে ডাইমারটা তৈরি করে, প্রতিটি অ্যালুমিনিয়াম অপর অ্যালুমিনিয়ামের একটা ক্লোরিনের অসমযোজী নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে অসমযোজী বন্ধন তৈরি করে, আবার এই অ্যালুমিনিয়াম অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে এরা ডাইমার তৈরি করে। তবে এই ডাইমারগুলোকে উত্তপ্ত করলে বিয়োজিত হয়, জলে এরা বিয়োজিত হয়, কারণ হাইড্রেশন এনথালপির মান উচ্চ। বোঝা গেছে কথাটা? তাহলে তোমরা বলতে পারবে, আমরা যদি বলি যে বলো তো B2Cl6 এই যৌগটা গঠিত হয় কি না, এই যৌগটা গঠিত হয় কি না বলো তো, B2Cl6 যৌগটার অস্তিত্ব আছে না নেই? এই হলো আজকের আলোচনা। বোঝা গেল? গ্রুপ 13 যে সদস্যগুলো দ্বারা গঠিত বিভিন্ন যৌগ এবং সেই সমস্ত যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলবে, শেয়ার করবে, এবং সেই সঙ্গে আমরা পরের ক্লাসে পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আবার ফিরে আসব। আজকে এই পর্যন্ত।